দেখো আমরা কি করি। দেখতে পাচ্ছ সুশান্ত? হ্যাঁ স্যার। সেখান থেকে দেখো, পরিমাণগত রসায়ন। পরিমাণগত রসায়নে আমি একটা লেকচার নিয়ে নিছি, প্রথম লেকচার অনেক কিছু পড়ানো হয়েছে। তো ওই লেকচারে যে সূত্রটা, একটা সূত্র দিয়েই মোটামুটি সব এই লেখাগুলো বোঝা যাচ্ছে। হ্যাঁ, আমার এখন বাড়াইতে হচ্ছে স্যার আমাকে, মানে ফোনের স্ক্রিনে। এবার হ্যাঁ, এখন দেখা যাচ্ছে স্যার। ওকে, এই যে দেখো, আমি তখন একটা সূত্র দিয়ে আমরা মোটামুটি তখন অনেক কিছু করছিলাম। প্রতিটা ম্যাথই প্রায় হয়ে গেছিল। সেই সূত্রটা কি ছিল? যে এন ইজ ইকুয়াল, এন ইজ ইকুয়াল ছিল এন ইজ ইকুয়াল ছিল ডাব্লিউ বাই এম, এম বাই এন এ, তারপরে পিভি বাই আর টি, আবার কি ছিল, এস ইন্টু ভি লিটারে, তারপর ভি এস টিপি হলে 5.4 লিটার, আবার ভি এস এটিপি হলে কি ছিল, 24.789। এটা ছিল। হুম। তো ওই সূত্র জি স্যার। দিয়ে প্রায় অনেক ম্যাথ আমরা করে ফেলছি, করে ফেলছি। প্রতিটা ম্যাথ। জি স্যার। তুমি মিট করো, যেখানে বুঝবে না তখন বললো। তো দেখো, আমরা এন এতে কি এখানে পরিচয় সহ আমরা পড়ছি এর আগের ক্লাসে, প্রতিটা পরিচয় শিখছি, যে কি কি ছিল প্রতিটা পরিচয়। এখন এখান থেকে দেখো যে অ্যাভোগাড্রোর সংখ্যায় এন এর মানও করছি, অনেক পড়া করছি। এই যে এগুলো পড়তে দিছিলাম, এইচ ডাব্লিউ দিছিলাম, এগুলা এটা করে দিবা। এই যে এটা পড়াইছি ওই দিন, এই যে এই ম্যাথটা করাইলাম। আচ্ছা, তো এগুলা কাজ দিছিলাম, কিন্তু রেকর্ড আছে, রেকর্ডটা দেখে নিও, আমি দিয়ে দেবো। এখন আসো আমরা যেটা করব, নতুন ইয়েতে ঢুকবো, নতুন টপিক, যেখানে বলছে যে রাসায়নিক সমীকরণ ভিত্তিক মোলার গ্যাসের ফর্মুলা। দেখো, এখান থেকে তোমরা যেটা এখানে আমরা পাবো, রাসায়নিক সমীকরণ ভিত্তিক মোলার গ্যাসের কি। আয়তন গণনা। হুম, এই যে রাসায়নিক সমীকরণ ভিত্তিক, তার মানে তোমাকে রাসায়নিক একটা সমীকরণ দেওয়া থাকবে, যেমন এখানে 2H2 আর অক্সিজেন কি হচ্ছে, পানি। এটা দেওয়া থাকবে, তোমাকে এখান থেকে কি করতে হবে, মোলার আয়তন হিসাব করতে হবে। যে কোনো ম্যাথ দিতে পারে মোলার আয়তন দিয়ে, তোমাকে সেগুলো করা লাগবে। তো দেখি যে এখন রাসায়নিক সমীকরণ কি সেটা তোমাকে জানা লাগবে। রাসায়নিক সমীকরণ সমীকরণ কিভাবে হচ্ছে, যোগ চিহ্ন কি, তীর চিহ্ন কি, তারপর বিক্রিয়ক কি, উৎপাদ কি। বিক্রিয়ক কি, যেগুলো বাম পাশে, এই যে যেগুলো বিক্রিয়া করে কি করতে হয়, উৎপন্ন করতেছে, তাহলে এখানে বিক্রিয়ক হচ্ছে তো এটা, উৎপাদে। হ্যাঁ। বিক্রিয়ক। আর এগুলো কি, উৎপাদ। পানি হচ্ছে উৎপাদ, ঠিক আছে, বিক্রিয়ক আর উৎপাদ। ওকে, আমরা পরে দেখলেই ভালো বুঝবো আরো। এখান থেকে দেখো,
যে সুষম রাসায়নিক, এই যে এখানে কার সাথে কি নিমত্ত, ধাপ এক। ধাপ এক দেখো, ধাপ একে কি বললো, যে সংশ্লিষ্ট বিক্রিয়া সব বিক্রিয়ক, এখন তো দেখতে প্রবলেম হচ্ছে কি, আমার তো কথা না। না স্যার, এখন দেখা যাচ্ছে স্যার। দেখো তাহলে ধাপ এক, সংশ্লিষ্ট বিক্রিয়া সব বিক্রিয়ক উৎপাদের নাম এবং এদের সংকেত দেওয়া আছে। তো দেখো এখানে কি জিঙ্ক, জিঙ্কের সাথে হাইড্রোক্লোরিক বিক্রিয়া করে কি জিঙ্ক ক্লোরাইড প্লাস কি হাইড্রোজেন উৎপন্ন করছে। তো দেখো এটা কিভাবে বিক্রিয়াটা হয়, তোমরা যদি জিঙ্ক প্লাস হাইড্রোক্লোরিক বিক্রিয়া করে, তাহলে এটা কি হবে, জিঙ্ক ক্লোরাইড প্লাস হাইড্রোজেন। এখানে জিঙ্ক এটা উৎপন্ন করলো, এটা জিঙ্ক হাইড্রোক্লোরিক, এটা কি জিঙ্ক ক্লোরাইড প্লাস হাইড্রোজেন। তো এখান থেকে দেখো তো কি কি দেখা যাচ্ছে, যে প্রথম ক্ষেত্রে দেখো যে সংশ্লিষ্ট বিক্রিয়ার সব বিক্রিয়ক এবং উৎপাদের নাম এবং এদের সংকেত সব ধাতুর কঠিন অধাতুর বেলায় প্রতীক জানা গেছে। যেমন দেখো তীর চিহ্ন দেওয়া হয়েছে, দিয়ে আমরা কি বুঝছি যে এটা এইদিকে হচ্ছে বিক্রিয়াটা। এরপর সে ধাপ দুই কি, এবার বাম ও ডান দিক বিক্রিয়ক ও উৎপাদের অণুতে প্রতিটি মৌলের পরমাণুর সংখ্যা সমান করার জন্য বিক্রিয়ক এবং উৎপাদের কি বাম দিকে উপযুক্ত পূর্ণ সংখ্যা বা সহগ লাগাইতে হবে। তো দেখো এখন কি এটা সমতা হয়েছে, আমরা এখন সমতা করবো, মানে ধাপ দুইয়ে কি করতে হবে, এটাকে সমতা করতে হবে। ধাপ দুইয়ে যদি সমতা করি, তো দেখো তো জিঙ্ক প্লাস হাইড্রোক্লোরিক বিক্রিয়া করে উৎপন্ন করতেছে জিঙ্ক ক্লোরাইড প্লাস হাইড্রোজেন। তো দেখো তো এখানে কি কি আছে, সমতা করা লাগবে। এখানে দেখো ক্লোরিন আমার লাগছে দুইটা, তো এখানে কি দুইটা ক্লোরিন নাই, তাহলে দুই দাও। দেখো এখন সমতা হয়ে দুটো গেছে। ক্লোরিন নাই। তাহলে দেখো টু হাইড্রোক্লোরিক এখন সমতা হয়ে গেছে, এটা কিন্তু সমতা হয়েছে, হ্যাঁ স্যার। সমতা হয়েছে এটাতে। তো এটা তোমার জি স্যার। দেখতে হবে যে হ্যাঁ সমতা হয়ে গেছে। ঠিক আছে, সমতা হয়ে গেছে, এরপরে আসো, যদি সমতা হয়ে গেছে, আচ্ছা, এরপরে দেখো এই যে এই সমতাটা এখানে দিছে, এই বিক্রিয়াটা দেখো, যে জিঙ্ক এবং কি টু হাইড্রোক্লোরিক বিক্রিয়া করে জিঙ্ক ক্লোরাইড প্লাস এইচ টু, জিঙ্ক ক্লোরাইড প্লাস কি এইচ টু, এটা দিতে হবে, হলুদ দেওয়া যাবে না। এবার দেখো তাহলে নিচের কয়েকটি উদাহরণ দেখি। হেবার সংশ্লেষণে কি পদ্ধতিতে কি করা হয়, নাইট্রোজেন এবং হাইড্রোজেন গ্যাস কি তৈরি করে, অ্যামোনিয়া, এটা এমসিকিউ। দেখি সেজন্য এমসিকিউর জন্য পড়বা, বই দাগাই নিবা, হাজার হিসাবে বই, যে কোন পদ্ধতিতে নাইট্রোজেন এবং হাইড্রোজেন অ্যামোনিয়া উৎপন্ন করা হয়, কোন পদ্ধতিতে, প্রশ্ন হইতে পারে যে কোন পদ্ধতিতে, এবার হ্যাঁ সংশ্লেষণ কোন, পদ্ধতি স্যার, এবার মানে স্যার এটা। এটা বিজ্ঞানীর নাম, কোন পদ্ধতিতে অ্যামোনিয়া তৈরি করা হয়, তৈরি করা হয়, কোন পদ্ধতিতে অ্যামোনিয়া, বলবা হেবার, হেবার পদ্ধতিতে, হেবার সংশ্লেষণ পদ্ধতি, হেবার সংশ্লেষণ, হেবার সংশ্লেষণ পদ্ধতিতে কি অ্যামোনিয়া তৈরি করা হয়। এরপরে আসো এই বিক্রিয়ার সমতা, তাহলে আমরা বিক্রিয়াটা আগে লিখি দেন সমতা করবো। তো বিক্রিয়াটা কি, এন টু প্লাস এইচ টু বিক্রিয়া করে কি তৈরি করলো, এনএইচ থ্রি। দেখো তো সমতা কি হয়েছে। দেখ প্রথম ধাপে আমরা বিক্রিয়াটা করলাম, এই যে প্রথম ধাপে দেখো, যে প্রথম ধাপ, যে এক্ষেত্রে বিক্রিয়ক হলো নাইট্রোজেন ও হাইড্রোজেন, এরা দ্বিপরমাণু মৌলিক গ্যাস, দেখো দ্বিপরমাণু দুই দুইটা করে আছে, তাই এদের সংকেতে কি থাকবে, এন টু এবং এইচ টু। অ্যামোনিয়ার হলো এনএইচ থ্রি, তাহলে এটা আমরা লিখলাম। এবার দেখো দ্বিতীয় ধাপ, দ্বিতীয় ধাপে কি, অ্যামোনিয়ার সহগ্রুপে দুই বসালে হাইড্রোজেন সংখ্যা 6 হয়, যেটাতে আমরা সমতা, মানে এখন আমরা সমতা করি, সমতা করি এন টু প্লাস এইচ টু, সমতার জন্য একটু ফাঁকা রাখি, তাহলে তোমার হচ্ছে বুঝতে সুবিধা হবে। তাহলে প্রথমে আমরা লিখবো এন টু প্লাস এইচ টু বিক্রিয়া করে এনএইচ থ্রি। দেখো তো এখানে কয়টা নাইট্রোজেন, কয়টা, দুইটা, তাহলে এখানে দুই দাও, নাইট্রোজেন এখানে দুইটা, এই জন্য এখানে আমরা, হাইড্রোজেন 6টা আছে স্যার। হ্যাঁ হাইড্রোজেন ছয়টা হচ্ছে, মিলাইতে তো হবে তাই না। জি স্যার। তাহলে আমরা এখানে কি করবো, দুই দাও, তাহলে এখানে থ্রি দিতে হবে। এটা মিলছে কিনা এবার, হ্যাঁ, মিলে গেছে, 6টা হচ্ছে স্যার এখন তো। হ্যাঁ, এখন মিলে গেছে। হ্যাঁ, মিলছে।
এইভাবে সমতা করা লাগবে। ঠিক আছে, তাহলে এই সমতাটা জানা জি স্যার। লাগবে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে এক মোল এক মোল নাইট্রোজেন নাইট্রোজেন 3 মোল হাইড্রোজেনের সাথে হাইড্রোজেনের সাথে আছে বিক্রিয়া করে বিক্রিয়া করে ক্রিয়া করে 2 মোল 2 মোল অ্যামোনিয়াম ক্লোরাইড উৎপন্ন হয়। অ্যামোনিয়াম, কিসের অ্যামোনিয়াম? অ্যামোনিয়াম উৎপন্ন করে উৎপন্ন হ্যাঁ, অ্যামোনিয়াম। করে অ্যামোনিয়াম উৎপন্ন করে। হ্যাঁ, বুঝা গেছে? জি স্যার। এবার উদাহরণ 2 এ হুম। আসো। উদাহরণ 2 কি? তাহলে দেখো উদাহরণ 2 কি আছে, যে অসওয়াল্ডের পদ্ধতিতে, এটা কোন পদ্ধতি? অসওয়াল্ড পদ্ধতিতে কি করা হয়? নাইট্রিক অ্যাসিড উৎপাদনের প্রথম ধাপে অ্যামোনিয়া গ্যাসকে বায়ুর অক্সিজেন দ্বারা জারিত করে নাইট্রিক অ্যাসিড ও পানি তৈরি করা হয়। তাহলে এটা আবার তোমার এমসিকিউ তে আসতে পারে। এমসিকিউ কিরকম আসতে পারে? ধরো যে এরকম চলে আসলো, এই যে দেখো, যে অসওয়াল্ডের পদ্ধতিতে, কোন পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিড থেকে নাইট্রিক অক্সাইড তৈরি করা হয়? বা অ্যামোনিয়া থেকে কি তৈরি করতে হবে? নাইট্রিক অক্সাইড। ঠিক আছে, অ্যামোনিয়া থেকে কি তৈরি করা হয়, কোন পদ্ধতিতে? প্রশ্ন আসতে পারে মেডিকেলে কোশ্চেন, যে কোন পদ্ধতিতে অ্যামোনিয়া হতে নাইট্রিক নাইট্রিক অ্যাসিড উৎপন্ন করা হয়, অ্যাসিড উৎপাদন করা হয় কোন পদ্ধতিতে? ঠিক আছে, কোন পদ্ধতিতে? তখন তোমাকে আহ, ওয়াল্ট পদ্ধতি। হ্যাঁ বলতে হবে অসওয়াল্ড পদ্ধতিতে। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে অসওয়াল্ড পদ্ধতি। পদ্ধতি। অসওয়াল্ড পদ্ধতি। অসওয়াল্ড পদ্ধতি। অসওয়াল্ড পদ্ধতি। তাহলে আমরা বিক্রিয়াটা প্রথমে লিখি। আমি ডান পাশে লিখি, এটা দিয়ে লাল কালার দিয়ে। NH3 অ্যামোনিয়ার সাথে প্রথমে তোমাকে আগে বায়ুর অক্সিজেনের সাথে বিক্রিয়া দিতে হবে। তাহলে কি হবে? NO প্লাস পানি হয়ে গেছে উৎপন্ন। ঠিক আছে, কিন্তু এখানে কি সমতা হয়েছে? তাহলে আমাকে আগে সমতা করা লাগবে। 2 নম্বর ধাপ, এটা 1 নম্বর ধাপ হয়ে গেল। তো 2 নম্বর ধাপে কি করবো? সমতা করবো। তো দেখো, আগে লেখো NH3 প্লাস অক্সিজেন, NO প্লাস পানি। এখন দেখো কোথায় কয়টা আছে। তাহলে দেখো NH3 এখানে কি আছে, কয়টা আছে? এখানে নাইট্রোজেন কয়টা? তাহলে একটা, ঠিক এখানে আছে। আচ্ছা, হাইড্রোজেন মেলাও। আমি হ্যাঁ, আমি মিলাই দিচ্ছি, দেখো হাইড্রোজেন 3 আছে। তাহলে তুমি এখানে 3 দাও। এখানে হাইড্রোজেন দুইটা আছে। তাহলে 3 দাও, তার 3 দ্বিগুণে 6টা হাইড্রোজেন। ছয়টা তাহলে আছে স্যার। হাইড্রোজেন মিলানোর জন্য এখানে 2 দাও। নাইট্রোজেন হ্যাঁ, 2টা, তাহলে তো এখানে 2 দুইটা দাও। হাইড্রোজেন। ঠিক আছে। হ্যাঁ স্যার, মিলে গেছে স্যার এখন। না, অক্সিজেন দেখো মেলে নাই, এখানে আছে 3টা অক্সিজেন, এইদিকে আছে 2টা অক্সিজেন। মানে 3টা, এখানে 3 আর 2 5টা অক্সিজেন। ডান পাশে দেখো, এখানে 2টা অক্সিজেন, হ্যাঁ হ্যাঁ স্যার। 5টা। তাহলে আমাকে ওই জন্য এখানে ফাইভ তিনটার বাই সামনে। 5/2 দিতে হবে। তাহলে 2 কাটা যাবে। কিন্তু এখন আবার কি করা লাগবে? 5/2 তো রাখা যাবে না। সমতার সময় তুমি খালি বোঝো, দেখো আমি কি বলি আগে। সমতার সময় 5/2 কি করা যাবে না। সমতার সময় অবশ্যই রাখা ফাইভ বাই যাবে টু না। রাখা যাবে না, মানে ভগ্নাংশ রাখা যাবে না। ঠিক আছে, ভগ্নাংশ সমতার সময় আমরা রাখবো না। তাহলে কি কি করব? সমতার সময় কোনো ভগ্নাংশ রাখবো না। ভগ্নাংশ না রাখলে
তাহলে আমরা 2 দ্বারা গুণ করো, তাহলে 2 দ্বারা গুণ করি। সমতাতে সমতাতে ভগ্নাংশ রাখা যাবে না। তাহলে কি করবো, আমরা 2 দ্বারা গুণ করবো। তাহলে 2 দ্বারা গুণ করলে কি হবে, ফোর এটা এন সবগুলাকে এস গুণ হবে 2 দ্বারা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 4NH3 প্লাস 5O2, 2 দ্বারা কাটা গেল এটা, এদিকে হলো 4NO হ্যাঁ। প্লাস 6 অনু পানি। হ্যাঁ। বুঝা গেছে? জি স্যার। এই হচ্ছে সমতা। তাহলে আমরা এই সমতাটা থেকে কি বলতে পারি, তোমরা পরে জুম করে দেখবা, আমি তো রেকর্ড পাঠাবোই, আমি জাস্ট এখানে একটু বিষয়টা বুঝাই দিই যে এটাতে কি হচ্ছে বিষয়টা। এই যে দেখো, 4NH3 প্লাস 5O2, এটা কি করলো, বিক্রিয়া করে 4NO প্লাস 6 অনু পানি। আমরা এখান থেকে বলতে পারি যে 4 অনু বা 4 মোল, 4 মোল অ্যামোনিয়া, অ্যামোনিয়া 5 মোল অক্সিজেনের সাথে বিক্রিয়া করে, অক্সিজেনের সাথে বিক্রিয়া করে, বিক্রিয়া করে কি করলো, 4 মোল নাইট্রিক অক্সাইড উৎপন্ন করলো। এটা কিন্তু লাগবে, বুঝছো, কত মোলের সাথে কত মোল নাইট্রিক অক্সাইড উৎপন্ন হলো, 4 মোল উৎপন্ন হলো। তাহলে এই যে এখান থেকে তোমরা সমতার বিষয়গুলো আশা করি বুঝে গেছো। ঠিক আছে, তাহলে আমি যেগুলো লিখতেছি এগুলো খাতায় নোট করবা, বই তো করবা, বই জায়গায় জায়গায় পড়বা, এবং আমি জি যেগুলো স্যার। লিখতেছি এগুলো নোট করবা খাতায়। আমি বই স্যার ধরে আমরা এগুলা পড়াচ্ছি। সমীকরণ 1 আর 2 দিয়ে করবো না স্যার, খাতায় হ্যাঁ নোট? হ্যাঁ হ্যাঁ, এই যে দেখো এখানে যেমন প্রথম ধাপ এইভাবে দিবে, প্রথম ধাপ এটা, তারপরে এগুলো রিডিং করবা, বই তো রিডিং করা লাগবে যে 2 নং এইটা বসাও, এই যে। স্যার এই কত কথাগুলো লিখবো না স্যার? হ্যাঁ, লিখলে তোমার ভালো, তোমার সুবিধা মতো লিখবা, হ্যাঁ লিখবা অবশ্যই। আমি ওই জন্য তো বই পড়াচ্ছি, বইও পড়া হচ্ছে তাহলে। এবার আসো এদিকে, এবার কি বলে আইনীকরণ। যে আয়নিক আইনিক আয়নিক আইনিক সমীকরণ, সমীকরণ। আয়নিক সমীকরণ আগে এটা, এটা দাগাই দেয়, এটা করে নিই। আচ্ছা, আয়নিক সমীকরণ, আয়নিক সমীকরণ কি, এখন আয়নিক জিনিসটা কি সেটা দেখি। তোমরা নবম দশম শ্রেণীতে রসায়ন পরীক্ষাগারে ক্লোরাইড আয়নের শনাক্তকরণ করতে সোডিয়াম ক্লোরাইড দেখছো। সোডিয়াম ক্লোরাইডের কি, সিলভার নাইট্রেটের, সোডিয়াম সিলভার নাইট্রেট দ্রবণ যোগ করলে সাদা আদকের তৈরি হয়। কি শনাক্তকরণ, ক্লোরাইড শনাক্তকরণে তুমি যখন সিলভার নাইট্রেট যোগ করছো না, তখন সাদা অর্ধকের দেখতে পাইছো, মানে সিলভার যখন যুক্ত করছো, মানে মেন কথা হচ্ছে যে হ্যাঁ। সোডিয়াম, তুমি যখন ক্লোরাইড শনাক্ত করতে গিয়ে সোডিয়াম ক্লোরাইডের দ্রবণে সিলভার নাইট্রেট যোগ করছো, তো সোডিয়াম ক্লোরাইডে জি কি স্যার। করছো, সিলভার নাইট্রেট যোগ করছো, তখন কি পাইছো, সাদা অর্ধকের পাইছো, সিলভার ক্লোরাইড পাইছো, হ্যাঁ। সিলভার ক্লোরাইডে কি হয়েছে, সাদা অর্ধকের পাইছো, সিলভার ক্লোরাইডে সাদা অর্ধকের পাইছো। এই যে এটা থেকেই বুঝছো যে হ্যাঁ এখানে ক্লোরাইড আছে, সাদা অর্ধেকের থেকেই বুঝতে পারছো যে এখানে, এখানে ক্লোরাইডটা আছে, ক্লোরাইড আছে। উপস্থিত, উপস্থিত আছে। তো এখন দেখো, এই সাদা অর্ধেকের নাম হলো সিলভার ক্লোরাইড, দেখো এখানে ওরা বিক্রিয়াটা করে দিছে। অর্ধেকটির নাম হলো, এই যে দেখো, সোডিয়াম ক্লোরাইড প্লাস কি সিলভার নাইট্রেট, আমিও কিন্তু এখানে লিখছি সোডিয়াম ক্লোরাইড প্লাস সিলভার নাইট্রেট, বিক্রিয়া করে কি করলো, সিলভার ক্লোরাইড আর কি উৎপন্ন করবে, সাদা প্লাস, অধ্যক্ষগণ। প্লাস কি তৈরি করবে, সোডিয়াম নাইট্রেট, যেটাকে আমরা বলবো একুয়াস। একুয়াস মানে কি জানো, জলীয় বাষ্প, জলীয় জলীয় স্যার, হ্যাঁ। বাষ্প। আর এস মানে সলিড, মানে কঠিন না স্যার? হ্যাঁ 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 হ্যাঁ, যদি এস থাকে লিখো না, মাহফুজ, দেখো, যদি তোমার এস থাকে তাহলে হবে সলিড, যদি এল থাকে তাহলে লিকুইড, আর যদি এ কিউ থাকে তাহলে হবে জলীয় বাষ্প।
জলীয় বাষ্প। মাহফুজ লিখতেছো কেন? মিশাই দাও। দেখো, তাহলে এখন এখান থেকে কি নিয়ে আসছে, ও এটা মিশাইতে পারতেছে না। দেখো, তাহলে এখান থেকে আমরা, তো দেখো আমরা এখান থেকে বলবো যে, এরপরে আসো, তাহলে আয়নিক জিনিসটা বুঝছো না? মাহফুজ এটা মিশাইতে পারতেছো না, তুমি এটা একটু মিশাই দাও তো। বুঝছি স্যার। স্যার আমি না, মাহফুজ না কে লিখছে এখানে, এই যে একটা তারি দিছে যে। আমি এখানে মাহফুজ লিখে দিয়েছি স্যার। হ্যাঁ, ওকে একটু বলো যে এটা ওইখানে টাচ করলেই মিশে যাবে, তুমি টাচ করো মিশে যাবে। এরপরে দেখো, হ্যাঁ এখানে করো, আরো লিখতেছো তো, এখানে ডিলিট অপশন আছে দেখো, মিশানোর ইয়ে আছে দেখো, হ্যাঁ হ্যাঁ মিশা, এই তো ওইভাবে মিশাও। ক্রিয়া, এই বিক্রিয়াটাকে বলবো আমরা দ্বিবিয়োজন বিক্রিয়া। হ্যালো সুশান্ত, কি বলবো, দ্বিবিয়োজন বিক্রিয়া, কারণ দেখো বিয়োজিত হয়ে দুইটা যৌগ তৈরি করছে, এই যে দেখো, এটাকে বলবো আমরা দ্বিবিয়োজন বিক্রিয়া। এরপরে আসো যে, কি এরপরে কি দিছে, যে মিট করো দুইজনই। উল্লেখ্য, এক্ষেত্রে বিক্রিয়ক এবং উৎপাদ উভয়কে অণু হিসেবে সমীকরণে দেখা হয়েছে বলে এরূপ সমীকরণকে আণবিক সমীকরণ বলে। অণু হিসেবে, তাহলে কিন্তু সবগুলো অণু হিসেবে দেখানো হয়েছে, এই জন্য এগুলোকে বলা হয় আণবিক সমীকরণ। সোডিয়াম ক্লোরাইড, সিলভার নাইট্রেট হলো আয়নিক যৌগ। এরা কি আয়নিক যৌগ, জলীয় দ্রবণে সংশ্লিষ্ট আয়ন রূপে থাকে। যেমন সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম প্লাস, এই যে ধরো যে তুমি সোডিয়াম ক্লোরাইডকে, এই যে একটা পানির পাত্রে, এটা পানি আছে এখানে, তুমি সোডিয়াম ক্লোরাইডকে এখানে দিয়ে দিছো, তাহলে কিন্তু একটা সোডিয়াম প্লাস হবে, একটা ক্লোরিন মাইনাস হবে। এই যে দেখো, এটা আয়নিত অবস্থায় আছে, আয়নিত অবস্থায়। আর যদি সোজা করে দেখতে না পাও, ফোনটাকে এইভাবে করো, মানে ফোনটাকে চারকোনা করে নাও, বড় হয়ে যাবে লেখাটা, তাহলে বুঝতে পারবে। বুঝছো? তাহলে দেখো, সোডিয়াম এটা আয়নিত অবস্থায়, তাহলে আমরা সোডিয়াম প্লাস, এই যে দেখো আয়ন, এটাকে বলবো আয়নিত অবস্থা, আয়নিত অবস্থা। সেম ভাবে ক্লোরিন মাইনাস, এটাকেও বলবো আমরা আয়নিত অবস্থা। এরপরে আসো, তাহলে ক্লোরিন রূপে, হ্যাঁ সেম ভাবে, তাহলে সোডিয়াম ক্লোরাইড আয়নিত হয়ে কি তৈরি হচ্ছে, সোডিয়াম ক্লোরাইড এটা আয়নিত হয়ে তৈরি হচ্ছে সোডিয়াম প্লাস, প্লাস ক্লোরিন মাইনাস পানিতে। তাহলে সিলভার নাইট্রেটটা বিয়োজিত হয়ে কি হবে, সিলভার প্লাস, প্লাস NO3 মাইনাস, এটা পড়ে নেবে, এটা নাইট্রেট, এটা সিলভার আয়ন বলে, এটাকে বলা হয় সিলভার আয়ন, এটাকে বলা হয় নাইট্রেট আয়ন, নাইট্রেট আয়ন, ঠিক আছে, এটাকে বলা হয় নাইট্রেট আয়ন। তাহলে এবার দেখো, এইভাবে কিন্তু বিক্রিয়াটা হয়, বুঝছো? এই যে দেখো এখানে বিক্রিয়াটা, সোডিয়াম কি হয়েছে, আয়নিত হয়েছে, ক্লোরিন আয়নিত হয়েছে। দেখা যাচ্ছে কি, একটু আমাকে বলো তো দেখা যাচ্ছে কিনা। স্যার দেখা যাচ্ছে স্যার। একটু তোমরা জুম করে দেখো, বা একটু ঘুরাই নাও ফোনটা নিয়ে দেখো, কারণ একসাথে দুইটা তো, ওই জন্য একটু প্রবলেম হবে। তো দেখো, সিলভার সেম ভাবে নাইট্রেট, এখান থেকে কি হয়েছে, এই যে এই দুইটা যুক্ত হয়েছে, যে সোডিয়ামের সাথে কে যুক্ত হয়েছে, সোডিয়ামটা আমরা যুক্ত করব না, আমরা কি করব, দেখ, দেখো সিলভারের সাথে কে যুক্ত হয়েছে, ক্লোরিন, যুক্ত হয়ে কি তৈরি করলো, সিলভার নাইট্রেট। এই যে এটা থেকে এটা তৈরি হয়েছে। আর বাকি দুইটা ধরো যে ওইরকমই আছে, পরে এরা যুক্ত হবে। ওই কি হলো দেখো, সলিড অবস্থায়, তাহলে উপরের সমীকরণ থেকে দেখা যায়, উপরের সমীকরণ থেকে দেখা যায় সোডিয়াম এবং নাইট্রেট আয়ন উভয়ের দিকে আলাদা আলাদা আছে, এরা বিক্রিয়ায় অংশগ্রহণ করেনি। যেসব আয়ন বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, তারা দ্রবণে অপরিবর্তিত থাকে, এদেরকে কি বলা হয়, দর্শক আয়ন। তাহলে দর্শক আয়ন কাকে বলবো আমরা, বলতো, যে সকল আয়ন, এরা বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। উম, যে সকল আয়ন বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, তাদের দর্শক
আয়ন বলে, দর্শক আয়ন বলে। ঠিক আছে, এটা কিন্তু বিক্রিয়ায় অংশগ্রহণ করে নাই। এরপরে আসো পরের পৃষ্ঠায়। পরের পৃষ্ঠায় কি বলছে যে, বা দর্শক আয়নের ইংরেজি কি? স্পেকটেটর আয়নস, স্পেকটেটর আয়ন। ঠিক আছে, এটার বাংলা হচ্ছে দর্শক আয়ন। তাহলে এরপরে দেখো, বিক্রিয়ায় সোডিয়াম এবং নাইট্রেট আয়ন হলো দর্শক আয়ন এই বিক্রিয়ায়। তাহলে তাই দর্শক আয়ন বাদ দিয়ে উপরোক্ত বিক্রিয়ার নিট আয়নিক সমীকরণ হচ্ছে এটা। ঠিক আছে, কারণ আমরা দর্শক আয়নটা চিন্তা করবো না। এই দর্শক আয়ন কি কি ছিল? একটা ছিল Na+, আর একটা ছিল NO3-। তো এগুলো কি বাদ দিছে? এগুলো বাদ যাবে কারণ এটা কি, কেন বাদ গেল? দর্শক আয়ন, দর্শক আয়ন। এরা বিক্রিয়ায় অংশগ্রহণ করে নাই। হ্যাঁ, তাই বাদ দেওয়া হয়েছে, বাদ দিন। তাহলে এখন নিচে দেখো, তাহলে কি, যে তবে রাসায়নিক গণনার জন্য প্রয়োজন বোধে আণবিক সমীকরণ ব্যবহার করতে হয়। শোনো, তার মানে যখন আমরা দর্শক আয়ন বাদ দিব তখন কি আণবিক গঠন সমীকরণ বলতে পারবো? তাহলে দেখো আমরা সুন্দর করে বলতে পারি যে নিট আয়নিক সমীকরণ এবং আণবিক সমীকরণের মধ্যে পার্থক্য। কোশ্চেন কি, যে নিট আয়নিক সমীকরণ এবং আণবিক সমীকরণের মাধ্যমে পার্থক্য কি? আণবিক সমীকরণের মধ্যে, সমীকরণ এর মধ্যে পার্থক্য কি? পার্থক্য কি? তাহলে দেখো আমরা এই বিক্রিয়া থেকেই বুঝতে পারবো, যখন দর্শক আয়ন আমরা নিব, বুঝছো, যখন দর্শক আয়ন নিব, যখন দর্শক আয়ন নিব, তখন তাকে বলবো আমরা আণবিক সমীকরণ। তখন সেই সমীকরণটা কি হবে? আণবিক সমীকরণ, সমীকরণ। যেমন দর্শক আয়ন নিয়ে যদি উপরের বিক্রিয়াটা আমরা লিখি, এই যে এই বিক্রিয়াটা, ধরো যে সোডিয়াম ক্লোরাইড প্লাস সিলভার নাইট্রেট বিক্রিয়া করে উৎপন্ন করলো সিলভার ক্লোরাইড প্লাস সোডিয়াম প্লাস NO3 মাইনাস, প্লাস NO3 মাইনাস। তো এই দুইটা কি দর্শক আয়ন না? এই দুইটা যখন দর্শক আয়ন আমরা নিব, তাহলে দেখো, যখন আমরা দর্শক আয়ন নিচ্ছি, যে দর্শক আয়ন নিলে কি, দর্শক আয়ন নিলে এটা আণবিক সমীকরণ। তাহলে দর্শক আয়ন যখন নিব না তখন কোন সমীকরণ হবে? আয়নিক সমীকরণ। না না, নিট আয়নিক সমীকরণ, হ্যাঁ, ঠিক আছে, নিট আয়নিক সমীকরণ। যখন নিব যখন স্যার তখন হচ্ছে আণবিক সমীকরণ। আণবিক সমীকরণ, হ্যাঁ, যখন দর্শক দর্শক আয়ন নিব না, তখন তখন কি নিট আয়নিক সমীকরণ, নিট আয়নিক সমীকরণ, বুঝছো, তখন নিট আয়নিক সমীকরণ। তাহলে আমরা যদি বিক্রিয়া সহ দেখি, এই যে এই বিক্রিয়াটা, যে সিলভার প্লাস AQ প্লাস ক্লোরিন মাইনাস AQ, বিক্রিয়া করে সিলভার ক্লোরাইড সলিড। দেখো এখানে কিন্তু কোনো কিছু আর ব্যবহার করা হয়নি, হয়েছে, কোনো দর্শক আয়ন ব্যবহার করা হয়নি, শুধু যেটুকু দরকার সেটুকু, দর্শক আয়ন ব্যবহার করা হয়নি। দর্শক
আয়ন ব্যবহার দর্শক আয়ন ব্যবহার করা হয় নেওয়া হয়নি। তাহলে আমরা পার্থক্যটা বুঝছি যে নিট আয়নিক সমীকরণ তখনই হবে যখন দর্শক আয়ন নিব, আর হচ্ছে নিট আয়নিক সমীকরণ তখনই হবে যখন দর্শক আয়ন নিব না। আর আণবিক সমীকরণ তখনই হবে যখন দর্শক আয়ন নিব। বুঝছো আশা করি। এবার আসো জি স্যার। যে এবার আসো এখান থেকে যে আয়নিক বিক্রিয়া সম্বন্ধে স্বচ্ছ ধারণা লাভের জন্য কয়েকটি আয়নিক সমীকরণ নিম্নে দেওয়া হলো। আসলে এখন তোমাকে আয়নিক বিক্রিয়া সম্পর্কে ধারণা লাগবে, কারণ আমাদের এই অধ্যায়ে কিন্তু আণবিক সমীকরণ দিয়েই ম্যাথ করা লাগবে। মানে আণবিক সমীকরণ বলতেছি, আয়নিক বিক্রিয়া দিয়ে অনেক ম্যাথ করে, প্রতিটা ম্যাথে আয়নিক বিক্রিয়া বিক্রিয়া তো এখন জানা লাগবে। তাহলে এসিড দ্রবণে কি থাকে? এইচ প্লাস। এসিড দ্রবণে থাকে এইচ প্লাস, এবং ক্ষার দ্রবণে কি থাকবে? ও এইচ মাইনাস। এটা কিন্তু মনে রাখবা। এসিড দ্রবণে কি থাকে? এইচ প্লাস, এবং ক্ষার দ্রবণে থাকে এইচ মাইনাস। দেখে নিবা। যেমন এসিডের সাথে ক্ষার, ক্ষারক ধাতু ও কার্বনেটের বিক্রিয়া। প্রথমত আমরা কার সাথে? এসিডের সাথে এগুলোকে বিক্রিয়া দিব। প্রথমে এসিডের সাথে। দেখো এটাকে এখানে কি করি আমরা। এই যে প্রথমত এই টপিকটাকে আমি লিখে লিখি। এই যে এখান থেকে দেখো যে এটা প্রথমে করলাম কি, এই হেডলাইনটা দেখো যে এসিডের সাথে ক্ষার, ক্ষারক ধাতু এবং কার্বনেটের বিক্রিয়া দিবা। এসিডে কি? অবশ্যই এসিডে কি থাকবে? এইচ প্লাস থাকবে। হ্যাঁ, এসিডে থাকবে এইচ প্লাস। এসিড দ্রবণে, এটা মনে রাখবে, এসিড দ্রবণে এইচ প্লাস থাকবে, এবং ক্ষার দ্রবণে কি থাকবে? ওএস মাইনাস। ওএইচ মাইনাস। দুইটা লাইন মনে রাখবে। তাহলে এখন দেখো, তুমি এসিডের সাথে একবার কাকে বিক্রিয়া দিবা? ক্ষারকে। এসিডের সাথে একবার ক্ষারকে বিক্রিয়া দিবা। তাহলে এই যে দেখো এটা এসিড, তাহলে একে ক্ষারকে, মানে ওএইচ, এসিড এবং ক্ষার, এই যে দুইটা, এটা কি হলো? প্রশম বিক্রিয়া। তাহলে এসিড এবং ক্ষারকে বিক্রিয়া দিলে কি উৎপন্ন হয়? কি বিক্রিয়া হয়? প্রশমন বিক্রিয়া স্যার। হ্যাঁ, এই যে প্রশমন বিক্রিয়া। এসিড এবং ক্ষারকে যখনই তুমি বিক্রিয়া দিবা তখন এটা হবে প্রশমন বিক্রিয়া। এবার দেখো, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড যদি তুমি বিক্রিয়া দাও, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া দিলে অ্যালুমিনিয়াম আয়ন উৎপন্ন হবে প্লাস পানি উৎপন্ন হবে। কিভাবে দেখো, যদি তোমরা অ্যালুমিনিয়াম স্যার হাইড্রোক্সাইডের সাথে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এর সাথে কাকে বিক্রিয়া দিবা? হাইড্রোক্লোরিক অ্যাসিডকে। এটা তৈরি করবে অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এই যে দেখো, প্লাস পানি। এখান থেকে স্যার বলো। আমরা ক্লাস 9-10-এ পড়ছি স্যার। এসিড প্লাস ক্ষার সমান সমান হ্যাঁ, লবণ প্লাস পানি পানি। না স্যার? হ্যাঁ, হ্যাঁ। তো এই যে লবণ প্লাস পানি, এই যে দেখো অ্যালুমিনিয়াম ক্লোরাইড প্লাস কি পানি, এসিড প্লাস ক্ষার। এরপরে আসো জিঙ্ক ধাতু, ধাতুর সাথে যদি বিক্রিয়া দেয়, তাহলে আমরা এটা কার সাথে বিক্রিয়া দিলাম? ক্ষারকের সাথে। আমরা এটা বিক্রিয়া দিলাম ক্ষারকের সাথে, ক্ষারকের সাথে বিক্রিয়া দিছি। এবার কার সাথে দিব? ক্ষারকের সাথে এসিডের বিক্রিয়া দিছি। এবার জিঙ্ক ধাতু, জিঙ্ক ধাতুর সাথে দেই, জিঙ্ক ধাতু বা ধাতুর সাথে লিঙ্ক দিব তোমাদের। জিঙ্ক ধাতু এখনই, জিঙ্ক ধাতু হলে কি হবে? আবার জয়েন করিও। জিঙ্ক ধাতু হলে জিঙ্ক, জিঙ্কের সাথে কাকে? এসিড বিক্রিয়া করবে, জিঙ্ক সলিড এইচ প্লাস। এখান থেকে জিঙ্ক 2 প্লাস প্লাস হাইড্রোজেন গ্যাস, অবশ্যই এখানে 2। এবার দেখো, জিঙ্ক ধাতুর সাথে বিক্রিয়া করে জিঙ্ক আয়ন তৈরি করবে। সেম ভাবে কার্বনেট, তার মানে ক্যালসিয়াম কার্বনেট, ধরো যে কার্বনেটের সাথে যদি বিক্রিয়া দাও, কার্বনেট মানে কি? কার্বনেট থাকবে। তার মানে কি? ধরো যে ক্যালসিয়াম কার্বনেটের সাথে কাকে বিক্রিয়া দিব? এসিডকে। ক্যালসিয়াম কার্বনেট লেখো, প্লাস কি? হাইড্রোজেন। এটা কি করবে? ক্যালসিয়াম 2 প্লাস প্লাস কি?
কার্বন ডাই অক্সাইড প্লাস পানি, হবে লিকুইড, এটা হবে কার্বন ডাই অক্সাইড গ্যাস। এখানে কি হবে 2, এখানেও 2। যেগুলো একটু দেখো আর কি, পরে বুঝবা। এবার জারক বিজারকের বিক্রিয়া, জারক বিজারকের বিক্রিয়া যদি দেখো, জারক বিজারকের বিক্রিয়ার মধ্যে দেখো যে, মনে রাখবা জারক কি আর বিজারক কি, এটা একটু বুঝাই। জারক এবং বিজারক, জারক ও বিজারক, বিজারক, মনে রাখবা জাগ্রত বিজ্ঞান, জাগ্রত বিজ্ঞান। মানে এখান থেকে দেখো, যাতে কি করে, জারক গ্রহণ করে, জারক গ্রহণ করে, জাগ্রত, জারক গ্রহণ করবে, গ্রহণ করে। এবং বিদ্যান্তে কি, বিদতে হচ্ছে বিজারক, দান্তে দান করে, বিজারক দান করে, দান করে বা বিজারক দান করে, দান করে বা ত্যাগ করে, ত্যাগ করে। এবং এই বিক্রিয়াটাতে দেখো, এখন ত্যাগ করা কি গ্রহণ করা কি সেটা বুঝাই। যেমন দেখো জিঙ্ক, জিঙ্ক দুইটা ইলেকট্রন মাইনাস এই পাশে থাকলে মনে করবে ত্যাগ করছি, তাহলে কি হবে জিঙ্ক 2+, কারণ মাইনাস আছে দুইটা। এবার যদি জিঙ্ক গ্রহণ করে, তাহলে জিঙ্ক 2+, দেখো ওখানে কিন্তু আয়ন চলে আসছে, প্লাস ত্যাগ করলে প্লাস হবে, এই যে 2+ হয়ে গেছে, কারণ ওই দুইটা ইলেকট্রন ত্যাগ করছে। ওই যে গ্রহণ মানে কি, তাহলে প্লাস হবে। জিঙ্ক দুইটা ইলেকট্রন গ্রহণ করলে কি হবে, প্লাস সংখ্যা কমে যাবে, এই প্লাস সংখ্যাটা কি হবে, কমে যাবে, তাহলে কি হয়ে যাবে, শুধু জিঙ্ক হয়ে যাবে। লুজিং। হ্যাঁ, তার মানে উপরেরটাকে কি বলবো আমরা, জারণ, যেটা ত্যাগ করবে জারণ, জারণ। আর এটা কি বিজারণ, বিজারণ। মানে জারণ মানে কি, ত্যাগ, জারণ মানে ত্যাগ, বিজারণ মানে গ্রহণ। ঠিক আছে, এটা দেখে নেবেন, জারণ মানে ত্যাগ, বিজারণ মানে গ্রহণ। এরপরে আসো, এরপরে তাহলে আমরা এখান থেকে জারক বিজারক তাহলে চিহ্নিত করি। এখানে দেখো তো, প্লাস সংখ্যা বাড়লে, বলো প্লাস সংখ্যা বাড়লে, নিজেরাই বলো মনে মনে, যে প্লাস সংখ্যা বাড়লে জারণ, মাইনাস সংখ্যা বাড়লে বিজারণ। যেমন দেখো জিঙ্ক 2+ হয়ে গেছে, প্লাস সংখ্যা বাড়লে জারণ, প্লাস সংখ্যা কমলে বিজারণ। প্লাস সংখ্যা মানে এই যে দেখো উপরে জিঙ্ক 2+ মানে জারণ হয়ে গেছে, এটা আমরা মনে রাখার জন্য করতে পারি। তাহলে এখান থেকে দেখো, দেখি জারণ বিজারণ আমরা চিহ্নিত করি। ক্লোরিন, এখানে কি কোনো কিছু আছে, ক্লোরিনের উপরে পাওয়ার নাই, কিছু নাই, তার মানে 1। তাহলে দেখো তো এই দিকে কি হয়েছে, ডান পাশে যায় মাইনাস হয়ে গেছে, তাহলে কি প্লাস সংখ্যা কমছে না, প্লাস সংখ্যা কমছে। তার মানে এখানে ক্লোরিন কি করছে, গ্রহণ করছে, ক্লোরিন গ্রহণ করলে কি জারক, ক্লোরিনটা হবে জারক। আর আমি বলেই দিছি জাগ্রত বিজ্ঞান, ক্লোরিন হবে জারক, কারণ ক্লোরিন কি দেখো গ্রহণ করছে, এখানে মাইনাস, এই যে মাইনাস, প্লাস সংখ্যা কমে গেছে, মাইনাস। এরপরে আসো আয়োডিন, এখানে দেখো আয়োডিনের কি আছে, মাইনাস, এখানে দেখো মাইনাস নাই, জিরো হয়েছে। মাইনাস থেকে জিরো মানে কি, প্লাস সংখ্যা বাড়ছে। কারণ দেখো আমরা জানি যে, এরকম জানি যে 0, -1, -2, 1, 2, +1, +2, তো দেখো -1 থেকে 0-তে গেছে, মানে 1 বাড়ছে। -1 এর সাথে 1 যোগ করলেই তো 0 হয়, মানে 1 বাড়ছে। তো 1 বাড়লে কি হবে, এখানে জারণ হয়েছে, মানে ইলেকট্রন ত্যাগ করছে, প্লাস বাড়ছে। তার মানে জাগ্রত বিদ্যান, বিদ্যান কি বিজারক ত্যাগ করে, মানে আমরা এই আয়োডিনটাকে বলতে পারবো, এটাকে বলতে পারবো কি, বিজারক, বিজারক। আর আমি এটা হাজারি স্যারের বই থেকে পড়াচ্ছি, একটা হাজারি স্যারের বই বের করবো, হাজারি স্যার। ঠিক আছে, এরপরে আসো নিচেরটা, পিন, এইটা দেখে আরো ভালো বুঝবা। আমি একটু প্রশ্ন করি,
ওর নাম কি, নতুন যে, ওকে একটু প্রশ্ন করি। মাহফুজ, তুমি একটু বলো তো, যে এখানে টিন, এই যে দেখো, টিন, টিন টু প্লাস, টিন টু প্লাস থেকে কি হয়েছে, টিন ফোর প্লাস। তো এখানে কি জারণ হয়েছে না বিজারণ হয়েছে? অবশ্যই জারণ হয়েছে। কারণ দেখো, কারণ এটা প্লাস, হ্যাঁ প্লাস বাড়ছে, তার মানে টিন কি, বিজারক। টিন কি, বিজারক, কারণ এ কি করছে, এরকম ইলেকট্রন, হ্যাঁ বিজারক, এ ত্যাগ করছে, প্লাস বাড়ছে যে, আমি বলছি যে প্লাস বাড়লে ত্যাগ, প্লাস বাড়লে ত্যাগ, ত্যাগ, ত্যাগ মানে কি, জারণ, আর জারণ হলে এটা কি হবে, বিজারক। তাহলে প্লাস কমলে কি, তাহলে প্লাস কমলে গ্রহণ, এই লাইনটা মনে রাখো। তাহলে কি হবে, বিজারণ, তাহলে কি বলবো আমরা তাকে, জার, তাকে বলবো জার। পরের বিক্রিয়াটা দেখি, ফেরিক আয়ন এবং কি সালফাইড। তো দেখো তো এখানে কি, আয়রন, আয়রন তোমরা এবার নিজেরাই বের করো তো, যে আয়রন দেখো তো এখানে থ্রি প্লাস, এখানে টু প্লাস, তার মানে আয়রনের কি, আয়নের কি, আয়রনের কি প্লাসটা কমছে, তার মানে আয়রন কি, কমছে। জারক। আয়রন কি হবে, জারক, কারণ ও গ্রহণ করছে, প্লাস কমছে, জারক। আর এইটা কি হবে, এর দেখো বাড়ছে, টু ছিল মাইনাস টু, এদিকে জিরো হয়ে গেছে, তার মানে দুইটা ইলেকট্রন ত্যাগ করছে, প্লাস বাড়ছে, মাইনাস কমছে মানে প্লাস বাড়ছে, তার মানে এটা কি হবে, বিজারক। বিজারক। তাহলে জারক বিজারক নিয়ে ক্লিয়ার, চিনতে পারবা তো না, বিজারক, নাহলে আবার রেকর্ড দেখবা, আমি রেকর্ড দিয়ে দেবো, বিজারক। ঠিক আছে, তাহলে জারক বিজারক ক্লিয়ার। এইটা কি, এটা হবে জারক, কারণ এখানে দেখো আয়রন কমে গেছে, দেখো থ্রি প্লাস, এইটা হবে জারক। বইয়ে একটু সুন্দর করে নোট করবে। এরপরে আসো, গেল-উইসাকের কি, গেল-উইসাকের সূত্র প্রয়োগ, সমীকরণ ভিত্তিক গেল-উইসাকের সূত্র প্রয়োগ, সমীকরণ ভিত্তিক গেল-উইসাকের সূত্র প্রয়োগ, এটা তো কি, কাকে বলে, যে গ্যাসের মোলার আয়ন ভিত্তিক রাসায়নিক সমীকরণ থেকে গণনায় বিক্রিয়ক এবং উৎপাদ সব গ্যাসীয় হয়। তার মানে বিক্রিয়ক এবং উৎপাদ, গেল-উইসাকের দ্বারা আমরা বুঝবো যে বিক্রিয়ক এবং উৎপাদ সবগুলাই কি হবে, গ্যাসীয়। যেমন ধরো যে একটা বিক্রিয়া যদি আমরা নিচে দেখি, সবগুলাই গ্যাসীয় যেমন হবে, ধর এই যে, নাইট্রোজেন অক্সিজেন এগুলো গ্যাসীয় না স্যার? হ্যাঁ এই যে যেমন বিক্রিয়াটা দেখো, এক্ষেত্রে NH3, NH3 কি হয়েছে, ধরো যে এটাও গ্যাসীয়, এটা কি করছে, এই যে আমরা নাইট্রিক, এইটা এইটা কার বিক্রিয়া বলো তো, আমি তো তখনই করে না, NO প্লাস পানি, এখানে 6 ছিল, এদিকে অসওয়াল্ডের বিক্রিয়া ছিল না, অসওয়াল্ড সংশ্লেষণ, 5, হ্যাঁ হ্যাঁ স্যার। 4, 6। তো দেখো এখানে কিন্তু সবগুলাই গ্যাসীয়, তাই না, এখানে কিন্তু দেখো সবগুলাই গ্যাসীয়, মানে গ্যাস-লুইসাকের সূত্র তখনই হবে যখন সবগুলাই কি হবে, গ্যাসীয় হবে। সবগুলা যখন গ্যাসীয় হবে তখনই গ্যালিলিও সূত্র খাটবে। এই যে যেমন আমার এখানে এর জন্য লেখাই আছে যে বিক্রিয়ক এবং উৎপাদ কি হবে, অবশ্যই গ্যাসীয় হবে, বিক্রিয়ক ও যা উৎপাদন, এই দুইটাই অবশ্যই গ্যাসীয় হবে, তাহলেই কিন্তু গ্যালিলিও সূত্র হবে। তার মানে আমরা এটাকে বলতে পারি সমসত্ব অবস্থা, এটাকে বলতে পারি গ্যাসীয় সমসত্ব। সমসত্ব মানে তিনটা তোমার হচ্ছে সব অবস্থায় সেম হবে, গ্যাসীয় গ্যাসীয় গ্যাসীয়, সলিড সলিড সলিড, তাহলে আমরা তাকে বলবো সমসত্ব। তাহলে অনেক বিক্রিয়া আসে অ্যাডমিশনে, যে কোনটা সমসত্ব বিক্রিয়া, তাহলে বলো তো, আমি একটু উদাহরণ যদি দেই, যে সাপোজ এটা উদাহরণ, এটা যে বিক্রিয়া এমন না, কার্বন এটা সলিড প্লাস অক্সিজেন ধরো যে গ্যাস, কার্বন ডাই অক্সাইড গ্যাস, এটা কি আমরা সমসত্ব বলবো? না, এটা সমসত্ব নয়, সমসত্ব বিক্রিয়া নয়। নয়। হ্যাঁ, তো হইতো সমসত্ব বিক্রিয়া যদি তিনটাই গ্যাসীয় কার্বন হইতো। জিরো। হ্যাঁ, যদি তিনটাই গ্যাসীয় হইতো। এবার এমনও হইতে পারে যে ধরো যে জিঙ্ক সলিড প্লাস অক্সিজেনও ধরো যে সলিড, ধরো সলিড, মানে আমি বোঝানোর জন্য যে কার্বন ডাইঅক্সাইডও সলিড,
তাহলে অবশ্যই এটা কি সমসত্ব বিক্রিয়া হইতো, সমসত্ব বিক্রিয়া হইতো। হ্যাঁ, বোঝা গেছে? সমসত্ব বিক্রিয়া অবশ্যই হইতো। এবার দেখো, তাহলে আমরা আশা করি যে গ্যালুসেকের সূত্র তাহলে আমরা কখন চিন্তা করব, যে অবশ্যই কি হবে, গ্যাসীয় হইতে হবে। গ্যালুসেকের সূত্র হচ্ছে কি হইতে হবে, গ্যাসীয় হইতে হবে। প্রশ্ন সবগুলো বেশি হতে হবে তো। গ্যাসীয় থাকতে হবে। এবার দেখো গ্যালুসেকের আয়তন সূত্র প্রযোজ্য হয়, বিজ্ঞানী গ্যালুসেকের গ্যাস আয়তন সূত্র প্রযোজ্য হয়। কোন সূত্র দেয়? গ্যাস আয়তন সূত্র, গ্যাস আয়তন সূত্র, গ্যাস আয়তন সূত্র। তিনি কি দেয়? গ্যাস আয়তন সূত্র। এবার দেখো তার সূত্র কি, অবশ্যই স্থির তাপমাত্রা ও চাপে। আর সূত্রের শুরুতেই বলতে হবে যে স্থির তাপমাত্রা ও চাপে, কি স্থির তাপমাত্রা ও চাপে যে নির্দিষ্ট সংখ্যক মোল, নির্দিষ্ট মোল সংখ্যক বিক্রিয়ক থেকে উৎপাদের মোল সংখ্যা এবং মোলার আয়তন গণনা। নির্দিষ্ট মোলার আয়তনের উৎপাদ পাওয়ার জন্য কত মোল আয়তন বিক্রিয়ক গ্যাস দরকার, গ্যাস বৃদ্ধি, মানে এটা কি একটা পরিমাণ বোঝাচ্ছে, তোমরা এগুলো দেখে নিতে পারো। রিডিং পড়ে আসো, একটা ম্যাথ আছে, এই যে ম্যাথটা দেখি, এই যে তাহলে সমসত্ব জিনিসটা আমি ক্লিয়ার করার জন্য এটাকে একটু, আমি এইখানে দিলাম, একটু দেখে নিও, স্লাইডে পাই যাবে সুন্দর করে। হুম, তাহলে দেখো এখন আমরা এই ম্যাথটা যদি সলভ করি, এখানে কি বলছে, যে অ্যামোনিয়া সমীকরণের মধ্যে গ্যাসের মোলার আয়তন ভিত্তিক গণনা করো। সমাধানকৃত সমস্যা একটা উদাহরণ দেওয়া আছে, এটা তোমাদের সলভ করতে বলছে। যে 3.1-11 সবাই বের করবে 415, হয়তো বা তোমাদের কিছুটা কম বেশি হবে, 420-এর দিকে যেতে পারে নতুন বই, বা মানে তোমরা 3.11 দেখবা। সমীকরণ মতে গ্যাসের মোলার আয়ন ভিত্তিক গণনা। অ্যামোনিয়াকে বায়ু অক্সিজেন দ্বারা জারিত করে নাইট্রিক অক্সাইড গ্যাস উৎপন্ন করা হয়। এই নাইট্রিক অক্সাইড এটাকে কি বলে বলো তো? এটাকে কি বিক্রিয়া বলে? অসওয়াল্ডে সংশ্লেষণ। ও, আচ্ছা, আমি তোমাদের আগে দেখাই যে হ্যাঁ আমরা পড়ছি, ওইটাও দেখাই। প্রথমের দিকে বললাম না, অসওয়াল্ডে, এই যে এবার এই যে উদাহরণ 2 দেখো, এই যে অসওয়াল্ডের পদ্ধতি, এই যে অসওয়াল্ড পদ্ধতি, এই যে অসওয়াল্ড, অসওয়াল্ড, অসওয়াল্ড পদ্ধতি। এখন দেখো এখান থেকে আমরা বলবো যে এটা কি অসওয়াল্ড পদ্ধতি। অসওয়াল্ড পদ্ধতি, অসওয়াল্ড পদ্ধতিতে কি, অসওয়াল্ড পদ্ধতি, অসওয়াল্ড পদ্ধতিতে কি করা হয়েছে, নাইট্রিক অক্সাইড উৎপন্ন করা হয়েছে। এখন এসটিপি তে বলছে যে এসটিপি তে 100 লিটার নাইট্রোজেন অক্সাইড গ্যাস প্রস্তুত করতে কত লিটার অ্যামোনিয়া এবং কত লিটার অক্সিজেন গ্যাস প্রয়োজন হবে। প্রশ্ন কি, অ্যামোনিয়াকে বায়ুর অক্সিজেন দ্বারা জারিত করে তোমাকে কি করতে হবে, অ্যামোনিয়া নিতে হবে। আচ্ছা, আমরা অ্যামোনিয়া নিলাম, এই যে অ্যামোনিয়া, NH3, এটাকে কি করতে হবে, বায়ুর অক্সিজেন দ্বারা জারিত করা লাগবে। ঠিক আছে, জারিত করব, করে কতটুকু নাইট্রোজেন অক্সাইড উৎপন্ন হচ্ছে বিক্রিয়াটা সম্পন্ন করবা, মনে রাখবা যে এটা এরকম বিক্রিয়া, প্র্যাকটিস করে মনে রাখতে হবে। নাইট্রোজেন অক্সাইড প্লাস পানি। তুমি যদি বিক্রিয়ার সমতা জানো তো আরো ভালো, সমতা করো। এখানে 4 হবে, এখানে 5 হবে, এখানে 4 হবে, এখানে 6 হবে। দেখো এখানে বলছে যে এসটিপি মানে কি, এসটিপি মানে মনে রাখবা কত ডিগ্রি সেলসিয়াস, এসটিপি মানে 0 ডিগ্রি সেলসিয়াস। এসটিপি বলতে কি 0 ডিগ্রি, আর এসএটিপি কি 25 ডিগ্রি সেলসিয়াস। তো এসটিপি তে গ্যাসের আয়তন হয় 22.4 লিটার। এসটিপি তে কোনো গ্যাসের আয়তন, এটা আমরা এর আগেই প্রথম ক্লাসেই পড়াইছি, এসটিপি তে কোনো গ্যাসের আয়তন 22.4 লিটার। আর যদি এসএটিপি বলে তখন আয়তন হবে 24.7587, মানে হবে 785, এরকমই কিছু। তাহলে এসটিপিতে তো এখন বললো যে 100 লিটার নাইট্রোজেন অক্সাইড গ্যাস প্রস্তুত করতে কত লিটার অ্যামোনিয়া এবং কত লিটার অক্সিজেন গ্যাস প্রয়োজন হবে। তার মানে আমার প্রশ্নে বলছে যে
100 লিটার, তার মানে তোমাকে নাইট্রোজেন অক্সাইড কতটুকু তৈরি করতে হবে? 100 লিটার। প্রশ্ন করলো যে ছবিটা দিলেও হয়নি। দেখো, তো এখান থেকে প্রশ্ন বলছে 100 লিটার নাইট্রোজেন অক্সাইড। তো তোমরা দেখো এখানে কি কত মোল? এটা হচ্ছে 4 মোল। কারণ এখানে কি মানে 4 মোল, এটা কি 5 মোল অক্সিজেন, এটা কি 4 মোল নাইট্রোজেন অক্সাইড, এটা কি 6 মোল পানি। তো আমার চাইছে কি যে কত লিটার অ্যামোনিয়া লাগবে এবং কত লিটার অক্সিজেন লাগবে। কত? 100 লিটার। এখন দেখো, তা যেহেতু আমরা কি করবো, আয়তন এসটিপি বলে দিছে আমাদের প্রশ্নে, যেহেতু এসটিপি বলছে, তাহলে প্রতিটারে আয়তন তুমি চিন্তা করো। এটার আয়তন হবে 4 × 22.4 লিটার, এটা হবে 5 × 22.4 লিটার, এটা হবে 4 × 22.4 লিটার, হবে 6 × 22.4 লিটার। ঠিক আছে, এভাবে কিন্তু হবে, 4 × 22.4 লিটার হবে। এখন কাকে লাগবে আমার? আমার লাগবে কতটুকু অ্যামোনিয়া লাগতেছে, কত লিটার অক্সিজেন লাগতেছে। তো এখানে দেখো তো কত লিটার, 4 × 22.4, এটা করো তো, 4 × 22.4 গুণ করি, 4 × 22.4 মানে 89.6 লিটার। কতটুকু লাগতেছে অক্সিজেন? 5 × 112 লিটার, 112 লিটার, 4 × 2.4, 89.6 লিটার। তো দেখো আমার কি নাইট্রোজেন অক্সাইড, তার মানে আমরা কি পাচ্ছি যে 89.6 লিটার নাইট্রোজেন অক্সাইড উৎপন্ন করতে প্রয়োজন কত লিটার প্রয়োজন। প্রথমে আমরা অক্সিজেন বের করি, 112 লিটার অক্সিজেন প্রয়োজন, এত প্রয়োজন। তাহলে 1 লিটার নাইট্রোজেন অক্সাইড উৎপন্ন করতে প্রয়োজন 112 / 89.89.6, এত লিটার অক্সিজেন প্রয়োজন। তাহলে কত লিটার অক্সিজেন চাইছে, মানে কত লিটার নাইট্রোজেন অক্সাইড? 100 লিটার। তাহলে 100 লিটার নাইট্রোজেন উৎপন্ন করতে প্রয়োজন 112 × 100 / 89.6 লিটার অক্সিজেন। তো কত হিসাব করো, 112 হিসাব করলে হবে 112 × 100 / 89.6, 125 লিটার। তাহলে আমার কি লাগবে? 125 লিটার, 125 লিটার অক্সিজেন প্রয়োজন। ওকে, তাহলে একটা অ্যান্সার পাই গেলাম, কত লিটার অক্সিজেন প্রয়োজন, এটা একটা অ্যান্সার। বোঝা গেছে কি? আরেকটা জি অ্যান্সার কি স্যার। লাগবে? আরেকটা অ্যান্সার কি লাগবে? তোমরা ওইটা মনে হয় পারবে, অ্যামোনিয়া প্রয়োজন, কতটুকু অ্যামোনিয়া। তো সেম প্রসেস, কি করবো আমরা, যে 89.6 লিটার এনও উৎপন্ন করতে প্রয়োজন, মিট করো সুশান্ত, মিট করো, প্রয়োজন কত লিটার? 112 লিটার অক্সিজেন, আর কত? 89.6 লিটার NH3 প্রয়োজন। প্রয়োজন এটা এখানে দিলাম। তাহলে 100 লিটার, একবারে আমি করে দিলাম, 100 লিটার এনও উৎপন্ন করতে প্রয়োজন 89.6 ইন্টু 100 ডিভাইডেড বাই 100 লিটার। তার মানে কি
89.6 লিটার অ্যামোনিয়া প্রয়োজন। তার মানে এইভাবে তোমাকে ম্যাথ করতে হবে। দেখো আমরা মোল সংখ্যা ব্যবহার করছি, কত মোলের সাথে কত মোল বিক্রিয়া করবে, ঠিক আছে? এইভাবে প্রতিটা ম্যাথ করতে হবে। 3.2টা সেম ম্যাথ, চেষ্টা করবা, না স্যার, পারলে করে নেবে। হ্যাঁ, বলো। এখানে 89 লিটার নাইট্রোজেন অক্সাইড হবে না 100 লিটার হবে স্যার? 100 লিটার নাইট্রোজেন অক্সাইড উৎপন্ন করতে প্রয়োজন। তা নিচে দিছি তো, প্রথমে আগে তো তোমাকে নিতে হবে যে এতটুকু প্রয়োজন করতে, উৎপন্ন করতে এতটুকু দরকার অ্যামোনিয়া, তারপর একের জন্য এত, 100-র জন্য এত। স্যার নিচে তাহলে এই 89 হবে না, নিচে 100 দিচ্ছেন যে ভাগ। ও হ্যাঁ হ্যাঁ, নিচে ভাগ হবে। আর এটা তো 100 লিটার প্রয়োজন, দুঃখিত। তাহলে তো নিচে এটা ওইখানে আমি ভুল করছি। তার মানে 100 লিটার অ্যামোনিয়া প্রয়োজন, হ্যাঁ, ঠিক আছে। পরের ম্যাথটা একটু চেষ্টা করবো বাসায়, বইয়ের ম্যাথ একদম চেষ্টা করলে ভালো পাবো, না পারলে তো আমাকে বলবো, দিয়ে দিবো। ওটা 3.13, যদি তোমরা 3.13-তে আসো, 3.12টা হোমওয়ার্ক থাকলো, 3.13টা সেম জিনিস, জাস্ট বিক্রিয়াটা একটু খেয়াল করো। 3.12তে দেখো বিক্রিয়াটা, এটার 1 আয়তন, এটা 3 আয়তন, এটা 2 আয়তন, তো সেম ম্যাথ সেম। হ্যাঁ। এখানে জি এসটিপিতে স্যার, বলছে, সেম। এসটিপিতে বলছে, এটাও সেম, পরেরটাও সেম। তোমরা মোল দিয়ে করবা, সমস্যা নেই, হয়ে যাবে। তো 3.3 এটাও কাজ, এই এখানে দেখো 3.5, 3.6, 3.7, এগুলো হোমওয়ার্ক করিও, চেষ্টা করো, না পারলে আমি করে দেবো নেক্সট ক্লাসে, ঠিক আছে। এরপরে, এরপরে কি আছে দেখি। আচ্ছা, এই এই কয়েকটা ম্যাথ করে দিই, পরের দিন আমরা একটু ভালো ম্যাথে ঢুকবো তো। আচ্ছা, এই যে এইটুকু করাই দিই, এইটুকু আগে করাই দিই, তারপর দেখো রাসায়নিক সমীকরণ থেকে উৎপাদ আয়তনের গ্যাসের আয়তন নির্ণয়। গ্যাসের আয়তন নির্ণয়ের ক্ষেত্রে কি হবে, যে সংশ্লিষ্ট বিক্রিয়ার সমতাকৃত লিখতে হবে তোমাকে, মানে সমতা করতে হবে, বিক্রিয়ার ভর থেকে মোল সংখ্যা গণনা করতে হবে। উৎপাদ গ্যাসের আয়তন, তোমাকে যদি উৎপাদের আয়তন বের করতে বলে, উৎপাদের আয়তন মানে তুমি একটা বিক্রিয়া দিছে, ধরো যে A+B ইজ ইকুয়াল কি হলো, C+D, এখানে কি উৎপাদ এগুলো। তো এই উৎপাদের আয়তন নির্ণয়ের জন্য, তোমাকে এই ধাপগুলো অনুসরণ করতে হবে। 1 নম্বরে হচ্ছে সংশ্লিষ্ট মানে সমতা করা লাগবে। 2 নম্বরে হচ্ছে মোল সংখ্যা হিসাব করতে হবে। এবার বিক্রিয়ক এবং উৎপাদের মোল সংখ্যার সম্পর্ক, এই যে আমরা যেভাবে এখানে সম্পর্ক লিখলাম, এই যে এখানে যে কত মোলের সাথে কত মোল বিক্রিয়া করে, এই এই সম্পর্কটা তোমার লাগবে। এরপরে হচ্ছে যে মোলার আয়তন গণনা করতে হবে, এই যে পিভি ইজ ইকুয়াল টু এনআরটি, এটা দিয়ে আমরা জানি পিভি ইজ ইকুয়াল টু এনআরটি, এন ইজ ইকুয়াল পিভি বাই আরটি, ভাগ করে দাও। এখন দেখো এইটুক জায়গা যে, এটা তো লাগবেই। এসটিপিতে গ্যাসের আয়তন বের করতে বয়েল এবং চার্লসের সমন্বয় সূত্র, বয়েল এবং চার্লসের সমন্বয় সূত্র কি, P1 V1/T1, P2 V2 বাই T2, মানে দুইটা ইয়ের ক্ষেত্রে, দুইটা পাত্রের ক্ষেত্রে, তোমরা এটা জাস্ট পড়ো এখন মনে রাখো। এরপরের লাইনটা দেখো, এসটিপি তে মোলার আয়তন কত, 5.4 লিটার, 20 ডিগ্রিতে কত, 24.04 লিটার, এটা আপনি তো মুখস্থ রাখবা মেডিকেলের জন্য, আবার বোর্ডের জন্য। এসএটিপি তে কত, 24.789 লিটার, যেটা আমি কিছুক্ষণ আগে বলছিলাম, 24.789 লিটার। এই যে এখন ওই নিয়মগুলো ব্যবহার করে পরের ম্যাথ গুলা, তো তোমরা চেষ্টা করলে করবা, নাহলে আমি পরের দিন এখান থেকে শুরু করবো, বুঝছো? আগে থেকে একটু প্রশ্ন ধরবো বা ইয়ে করবো, আর এখান থেকে শুরু করবো, এই ম্যাথ গুলো একটু দেখি। বলছে যে এসটিপি তে এত লিটার মিথেন গ্যাস স্টোরেজ ট্যাঙ্কে আছে, এতে কত মোল মিথেন আছে, কত মোল মিথেন। তো আমরা জানি এন ইজ ইকুয়াল, সূত্র কি, এন ইজ ইকুয়াল এসটিপি তে, তাহলে ভিএল বাই 22.4, তাহলে ভিএল কত আয়তন আছে, 1 × 10⁵ ডিভাইডেড বাই 22.4, ইজ ইকুয়াল কত, হিসাব করলে যেটা হবে সেটাই অ্যান্সার। তা আমি কি ওই সূত্রটা আবার লিখে দিচ্ছি, যে এন ইজ ইকুয়াল, যখন যেটা তোমরা ব্যবহার করবে, W/N, N/Na, ভিএল ভাগ ভি, এসটিপি, এসটিপি অবশ্যই 22.4 লিটার,
ভি এসিটিপি অবশ্যই 22.4 লিটার, এখানে হবে 24 দশমিক, এই যে এখানেই তো আছে, এই যে 24.789, এসিটিপি 24.789, পিভি বাই আরটি, তারপরে এস ইন্টু ভিএল, এই সূত্রটা দিয়েই কিন্তু সব হয়ে যাবে যখন যেটা লাগবে। ধরো যে এই জায়গায় আমাদের এই দুইটা লাগছে, তার মানে আমাদের এই জায়গায় এইটা লাগছে আর এইটা লাগছে, যখন যেটা লাগবে তোমার তখন সেটা ইউজ করে ম্যাথ করবো। পরের ম্যাথটা দেখো, পরের ম্যাথে কি বলছে, 5 মিনিটের সেল আছে, সমস্যা নেই। বলছে এসটিপি তে 1500 লিটার নাইট্রোজেন হতে অ্যামোনিয়া প্রস্তুত করতে কত লিটার হাইড্রোজেন প্রয়োজন হবে? 1500 লিটার নাইট্রোজেন হতে অ্যামোনিয়া প্রস্তুত করতে কত লিটার হাইড্রোজেন প্রয়োজন হবে? তো তুমি আগে বিক্রিয়াটা লাগবে, যে তোমাকে কি 3.6 আগে করে দিই, যে তোমাকে অ্যামোনিয়া হতে হাইড্রোজেন, অ্যামোনিয়া প্রস্তুত করতে, তার মানে N2 + H2, যে বিক্রিয়া কি করবে, NH3 উৎপন্ন করবে। তাহলে এখানে কি অবশ্যই 3 দিব, তো 3 × 6, দুঃখিত, হাইড্রোজেন দুইটা NH3, এখানে যদি 2 দেই, হ্যাঁ ঠিক আছে, 2 দিব, এখানেও 2। এখন দেখো আমার প্রশ্ন বলছে যে কত লিটার হাইড্রোজেন প্রয়োজন হবে, কত লিটার। তো এখানে দেখো 2 মোল, এই মোল গুলো হিসাব করতে হবে, এখানে 3 মোল, এখানে কি 2 মোল। স্যার তো এই যে ওই এন্টুর ম্যাথটাই, সামনে টু হবে না বুঝি স্যার? ও N2 এর সামনে 2 হবে না, দুঃখিত, N2 এর সামনে 2 হবে না, কারণ এটাতে সমতা হয়ে গেছে, 1 মোল। এখন আমি কি করব, 1 মোল, 3 মোল, 2 মোল, এখান থেকে আমরা হিসাবটা করব। আমার কি বলছে কতটুকু হাইড্রোজেন লাগবে, তাহলে দেখো তো, এখানে 2 × 22.4 লিটার, এখানে কি 3 চার ইন্টু, লিটার এসটিপি কিন্তু বলছে 22.4 লিটার, ঠিক আছে। তাহলে ঐকিক নিয়মে তুমি জি কিন্তু করে স্যার। ফেলতে পারো কত লিটার হাইড্রোজেন লাগবে। তো তুমি কি করবা, 44.8 লিটার অ্যামোনিয়া প্রস্তুত করতে, এই যে এটা হচ্ছে 44.8, আর এটা হবে 67.2, হিসাব করে আসবে, তাহলে প্রস্তুত করতে NH3 কত হাইড্রোজেন প্রয়োজন, কত লিটার হাইড্রোজেন প্রয়োজন 67.2 67.2 লিটার। তাহলে অবশ্যই লিটার। একবারে দিয়ে দাও, তাহলে 1500-র জন্য এক উইকিং নিয়ম আর করবো না, একের জন্য দিলাম না, 1500। তাহলে 67.2 ইন্টু 1500 ডিভাইডেড বাই 44.8 ইন্টু 1500 ডিভাইডেড বাই 44.8, 2250, হয়নি, দাঁড়াও দাঁড়াও, কোথাও ভুল করছি, 44.2 টু টু ইন্টু, পয়েন্ট ফোর জিরো ইন্টু 10⁴ না? ভুল করছি কোথাও, 1500 লিটার না, 6টা হাইড্রোজেন, 97 লিটার, 22.4 লিটার প্রসেস করতে হাইড্রোজেন প্রয়োজন 67 লিটার, তাহলে 1500-র জন্য 44.8 হলো না কেন, ভুল গেল কোথায়। এখানে অ্যান্সার ওরা দিছে 4500 লিটার, কেন 4500 লিটার? হ্যাঁ দেখো তো, তাহলে এখানে থেকে কতটুকু আসতেছে, 2250 লিটার প্রয়োজন, কিন্তু ওরা তো অ্যান্সারে দিছে দেখতেছি 4500 লিটার। স্যার 2250 স্যার আমারও আসছে স্যার। শোনো, এটা তাহলে অ্যান্সারে হয়তো বা ভুল আছে, ঠিক আছে, অ্যান্সারে ভুল থাকতে পারে। পরেরটা তোমরা কি করবা, পিভি ইজ ইকুয়াল টু এনআরটি দিয়ে ট্রাই করবা, যেটা যেটা দেওয়া আছে, পিভি ইজ ইকুয়াল টু এনআরটি, এটা দিয়ে করতে হবে, তাহলেই হবে 60 লিটার। এখান থেকে ভি যদি চাই তাহলে কি হবে, এনআরটি বাই ভি, সবই দেওয়া আছে। এন দেখো, এন এর মান দেওয়া আছে, এন এর মান বের করে নিতে পারো, ঠিক আছে, এন এর মান কিন্তু তুমি বের করে নিতেই পারো, ভি এল ভাগ অক্সিজেনের ভর দ্বারা, ট্রাই করা হবে, নাহলে আমি করে দিব, ঠিক আছে।
জি স্যার, এটা চেষ্টা করবো। ট্রাই করো, এটা চেষ্টা করো, আমি করে দিব। আজকের ক্লাসটা হচ্ছে এই পর্যন্তই। আর হচ্ছে মিস কি মাহবুস, তুমি একটু ওয়েট করবা বুঝছো, তুমি লিভ নিও না।